আপনি কে? তোমার স্বামী? আমাদের বিয়ে কখন হলো? আর এই বাসরাত কি করে এসব হলো? তুমি তো মানুষ না, তুমি দূরে থাকো আমার থেকে। মা, তুমি কোথায়? লাফিয়ে ঘুম থেকে জেগে উঠলাম আমি। আমি শম্পা। একটা স্বপ্ন যেটা আমি এই নিয়ে অনেকবার দেখলাম, কিন্তু কি করে সম্ভব একই স্বপ্নে একটি মানুষ বারবার কিভাবে দেখতে পারে? আমি স্বপ্নের মাঝে দেখি আমি নতুন বউ সেজে বাসর ঘরের খাটের উপরে বসে আছি। তখনই আমার দরজা দিয়ে একটি খুব সুন্দর পুরুষ ঘরের ভেতরে প্রবেশ করে। আমি দেখতে পাই পুরুষটি মানুষের মতো পায়ে হেঁটে আমার কাছে আসছে না, সে বাতাসের সাথে উঠতে উঠতে আমার বিছানার দিকে এগিয়ে আসছে। স্বপ্নের মাঝেই আমি বুঝতে পারি সে আমাদের মতো মানুষ না, হয়তো সে একটি জিন। স্বপ্নের মাঝে আমি দেখেছি জিনটা আমার বিছানার উপরে এসে আমার পাশে বসে আর আমাকে বলে, মাশাআল্লাহ, আমার বউটাকে দেখতে কত সুন্দর লাগছে। কি হলো শম্পা, তুমি চুপ কেন? আজকে আমাদের বিয়ে হয়েছে, আজকে আমাদের বাসর রাত। আজকে এই মধুর রাতটাকে নষ্ট করার কোনো মানে হয় না। চলো না আমরা আমাদের কাজগুলো সম্পূর্ণ করি। যখন আমি স্বপ্নের মাঝে তাকে বলতে থাকি, না না, আপনি আমার কাছে আসবেন না, আমাদের এই বিয়ে কখন হলো? আর আপনি কে? আপনি তো মানুষ না, আমার স্বামী না। তখনই আমার স্বপ্নটা ভেঙে যায় প্রতিবারের মতো। গত 1 বছর যাবৎ আমি এই একই স্বপ্ন অনেকবার দেখছি। বাবা মাকে কত বলেছি, কিন্তু বাবা মা কথাটা মাথায় নেয় না। শুধু বলে, তুমি ঘুমানোর সময় এগুলো ভাবো, দেখি এগুলো হয়। স্বপ্নকে নিয়ে এত ভয় পাওয়া কি আছে? স্বপ্ন তো স্বপ্নই, তাই না? কিন্তু কি করে আমি আমার বাবা মাকে বোঝাবো একটা স্বপ্ন হলেও প্রতিটা মুহূর্ত যেন জীবন্ত মনে হয়। আমার কাছে মনে হয় আসলে সে জিনটি আমার বিছানার উপর আমার সাথে আছে, আমাকে বলছে, চল না বাসর রাতে কাজগুলো শুরু করি। এভাবেই কাটছে আমার জীবন। আমার জীবনে অনেক কিছু অদ্ভুত হয়ে থাকে। যেমন ধরুন, আমার কলেজের যদি কোনো ছেলে আমাকে ডিস্টার্ব করে কিংবা আমাকে বিরক্ত করে, তাহলেই তার কোনো না কোনো দুর্ঘটনা ঘটে, হয়তো অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে, হয়তো নয়তো একটা বিপদে পড়ে। কিন্তু একদিনের বেশি আমাকে কেউ বিরক্ত করতে পারেনি। হঠাৎ আমাদের কলেজে আমাদের ক্লাসে শান্ত নামে একজন ছেলে ভর্তি হয়। ছেলেটা দেখতে অসম্ভব সুন্দর, হ্যান্ডসাম ছিল। আমি তার উপর পুরোপুরি ক্র্যাশ খাই। মনে মনে আমি তাকে ভালোবেসে ফেলি। আমি প্রতিদিন শান্তকে লুকিয়ে লুকিয়ে দেখতাম। আমার বান্ধবীরা বলে, কি রে শম্পা, আর কতদিন এভাবে থাকবি? আর কতদিন তোর মনের কথা তোর মনের ভিতরে লুকিয়ে রাখবি? বলে দে শান্তকে। আর তুইও তো দেখতে কম সুন্দর না, শান্ত তোকে কখনোই ফিরাবে না। সত্যি বলছিস তোরা? আমাকে শান্ত মেনে নেবে তার জীবনসঙ্গী হিসেবে? হ্যাঁ, কেন মেনে নেবে না? তুই কি দেখতে সুন্দর কম নাকি? পুরো কলেজের ছেলে পেলে তোর উপর পাগল। যা যা, এখন একটু বেশি বলছিস, আমার লজ্জা লাগছে। লজ্জা পেলে কাজ হবে? তোর মনের কথা তোর মনের মানুষকে বলে দেয় এবার। হ্যাঁ রে, আমারও মনে হচ্ছে বিষয়টা এখন তাকে বলা দরকার। আমি আগামীকালই শান্তকে প্রপোজ করব। সেদিন রাতে আমি যখন ঘুমিয়েছিলাম, তখন আমি খুব অদ্ভুত আরেকটি স্বপ্ন দেখি। আমি স্বপ্নের মাঝে দেখি আমি আমাদের কলেজের ক্লাসের বেঞ্চে বসে আছি, আর ঠিক আমার পাশের বেঞ্চে বসে আছে শান্ত। ঠিক তখনই ক্লাসরুমের দরজা দিয়ে ক্লাসে প্রবেশ করলো আমার স্বপ্নে দেখা সেই জিনটা। জিনটাও দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর ছিল। মাথায় ঘনভাবে চুল, পরনে সাদা পাঞ্জাবি, মুখে মায়াবী হাসি, যেমনটা আমি সবসময় তাকে বাসর রাতে দেখতাম। কিন্তু এই জিনটি শুধু আমার সেই স্বপ্নটাই আসতো। এই স্বপ্নের মাঝে এই জিনটি কি করে এলো বুঝতে পারছিলাম না আমি। হাওয়ায় ভাসতে ভাসতে আমার কাছে এসে বলল, আর আমাকে বলতে শুরু করলো, কি আছে আমার ভেতরে কমতি? তুমি ওকে দেখো আর আমাকে দেখো, একটা সাধারণ মানুষের সন্তানও দুর্বল, আর ও তোমাকে ভালোবাসে না। ওর জীবনে এখনো 4টি গার্লফ্রেন্ড আছে। ও তোমার জীবনটা ধ্বংস করে দেবে। তুমি ওকে ভালোবাসতে পারো না, আমি তোমাকে ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। তুমি কি করে আমাকে ছেড়ে ওর কাছে যাওয়ার কথা মাথায় আনতে পারো? দেখো, আমি চাইলে কিন্তু ওকে উপযুক্ত শাস্তি দিতে পারি এই কাজের জন্য, কিন্তু যেখানেই তুমি নিজেকে ওকে ভালোবাসো, সেখানে আমি আর কি করব? আমি তো এখন অসহায় হয়ে পড়েছি। প্লিজ শম্পা, তুমি এমনটা করো না, আমি কিন্তু বাঁচতে পারবো না তোমাকে ছাড়া। তখন সে জিনটি আমার হাত ধরে কান্না করতে শুরু করে। তখনই আমার স্বপ্নটা ভেঙে যায়। ঘুম ভাঙার পর আমি চারিপাশে ফজরের আজান শুনছিলাম। সেদিন আর ঘুম হয় না। আমি নামাজ পড়ে সকালে নাস্তা করে কলেজে চলে যাই। কলেজে আসার পর আমার বান্ধবীরা ছুটে আমার কাছে এসে বলে, শম্পা, তুই জানিস কি হয়েছে? না তো, কি হয়েছে? আমি তো মাত্র কলেজে এলাম, আর তোরা এভাবে ছুটে আমার কাছে আসলি কেন? কি হয়েছে বলতো? আরে শান্তকে তো পুলিশ ধরে নিয়ে গিয়েছে,
কলেজ থেকে। কি বলিস, শান্তকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে, কিন্তু কেন, কি করেছে শান্ত, আর কেনই বা পুলিশ কলেজে থেকে তাকে উঠিয়ে নিয়ে গেল? আর বলিস না শম্পা, ও তো অনেকগুলো মেয়ের সাথে প্রেম করত। আয়শা নামক একটি মেয়ের সাথেও ফিজিক্যালি সম্পর্ক করেছে। মেয়েটি জীবন নষ্ট করে দিয়েছে হারামজাদা। আর এখন বিয়ে করতে বললেও বলে না না, বিয়ে করতে পারবো না। এই কারণে সেই মেয়েটির মামলা করেছে ওর নামে। তুই অনেক বাচ্চা বেঁচে গেছিস রে শম্পা। তুই ওর সাথে প্রেমের সম্পর্কে জড়ালে তোর জীবনটা নষ্ট হয়ে যেত। চল চল, ক্লাসের সময় হয়ে গেছে, আয় সবাই। কলেজ শেষ করে বাড়িতে এসে খাটের উপর বসে বসে ভাবছি, গতকাল রাতে সে অদ্ভুত ধরনের স্বপ্ন দেখলাম। স্বপ্নের মাঝে তো ওই জিনটা আমাকে বলছিল যে শান্ত আসলে এরকম। তার কথা পুরোপুরি মিলে গেল। আমি তো জানতাম সে জিনটা শুধু আমার স্বপ্ন মাত্র, কিন্তু এখন তো দেখছি সে আমার ব্যক্তিগত সম্পর্কেও সব কিছু জানে। তার মানে সে কি আমার আশেপাশে সবসময় থাকে? সেদিন রাতে ঘুমানোর আগে আমি বললাম, আপনি যদি আসলে আমার বাস্তব জীবন থেকে থাকেন, তাহলে আজকে স্বপ্নে না, আপনি আমাকে বাস্তবে দেখা দিবেন। আপনি যদি সত্যি সত্যি আমাকে ভালোবাসেন, তাহলে আমাকে দেখা দিবেন, এটা আমার বিশ্বাস। এটা বলে আমি ঘুমিয়ে পড়লাম। গভীর রাতে আমি যখন ঘুমিয়েছিলাম, কেউ একজন আমার শরীরটাকে আস্তে আস্তে ঝাঁকাচ্ছে আর বলছে, আপনি যা বলেছিলেন আপনার সাথে যেন আমি দেখা করতে আসি, দেখুন আজকে স্বপ্নে না, বাস্তবে আপনার সাথে দেখা করতে এলাম। কিন্তু আপনি তো মরার মতো পড়ে ঘুমাচ্ছেন। ঠিক আছে, তাহলে আমি চলে যাই আজকে। যখন আমি ঘুম থেকে জেগে উঠি আর দেখি ঘরে কেউ নেই, তবে আমি লক্ষ্য করি খুব সুন্দর একটি মিষ্টি আতরের ঘ্রাণ পুরো ঘর ভরে গেছে, আর আমার ঘরের দরজাটাও খোলা। এর মানে কি সে কি আসলে এসেছিল আমার সাথে দেখা করতে? পরের দিন কলেজের ক্লাসে বসে তাকে নিয়ে ভাবছিলাম। হঠাৎ করে আমার 3 বান্ধবী আয়েশা, সাথী আর সুবর্ণা আমাকে এসে বলে, কিরে শম্পা, কি এত ভাবছিস মনোযোগ দিয়ে? আমাদেরকে বল না কি হয়েছে তোর, আজকে খুব চুপচাপ আর বসে বসে কি ভাবছিস, কি হয়েছে বল দেখি। আচ্ছা তোদেরকে একটা কথা বলি, তোরা কি বিশ্বাস করবি কি হয়েছে? শম্পা বল। অবশ্যই বিশ্বাস করব, তুই আমাদের বন্ধু বলে কথা। আচ্ছা তোরা বলতো, জিন কি আসলে আছে কিনা? একটি জিন কি কোনো মেয়েকে ভালোবাসতে পারে? সাথী উঠে বলল, হ্যাঁ রে, জিন আছে আমাদের এই দুনিয়ায়, তারা আমাদের আশেপাশেই থাকে, কিন্তু আমরা তাদের দেখতে পারি না। কিন্তু কিছু জিন আছে যারা কিনা মানুষের প্রেমে পড়ে যায়। আমাদের গ্রামের বাড়িতে এরকম হয়েছে রে। আমাদের গ্রামের ইমাম সাহেব নাকি একটি জিনকে বিয়ে করেছে, আর তার জিন বউয়ের মাধ্যমেই কবিরাজের চিকিৎসা শুরু করেছে। এ কথা আমাদের গ্রামের সকলেই জানে। কিন্তু শম্পা, তুই কেন জিনেদের বিষয় জানতে চাচ্ছিস বলতো? তোদের কি একটা বিষয় কখনো অদ্ভুত মনে হয়নি যে আমাকে যদি কেউ প্রপোজ করে কিংবা আমাকে বিরক্ত করে, তাহলে তার সাথে কিছু না কিছু হয়, সে আর 1 সপ্তাহ পর্যন্ত কলেজে আসতে পারে না? এই বিষয়টা কি তোদের কখনো অদ্ভুত মনে হয়নি? হ্যাঁ রে শম্পা, এটা নিয়ে তো আমরা কখনো ভাবিনি। আসলেই তো, তোকে কেউ যদি বিরক্ত করে তাহলে তার সাথে কোনো না কোনো দুর্ঘটনা ঘটে। এটা আমরা এতদিন নোটিস করিনি, কিন্তু এখন তো এই বিষয়টা আমাদের কাছে ভাবাচ্ছে খুব। তখন আমি আমার বান্ধবীদেরকে বলি, আমি কিন্তু জানি এমনটা কেন হয়। কি বলি শম্পা, তুই জানিস এমনটা কেন হয়? বল দেখি কেন হয় এমনটা। আমি তখন আমার বিষয়ে সব কিছু ওদেরকে বলি, কি হচ্ছে আমার সাথে, আর একটি জিন আমাকে ভালোবাসে সেটাও বলি সবাইকে। কি বলছিস শম্পা, একটা জিন তোকে ভালোবাসে আর স্বপ্নের মাঝে তুই ওই জিনটার সাথে বাসরাতে খাটের উপরে বসে আছিস? আমাদের মনে হয় এই বিষয়টা তোর বাবা মাকে জানানোর খুব দরকার, কারণ আমরা কেউ জানি না সে জিনটা আসলে কি ভালো নাকি খারাপ, তোর কোনো ক্ষতি করতে চাই কিনা, এগুলোর বিষয় তো জানা দরকার নাকি? তাহলে বান্ধবীরা, তোরা কি বলতে চাচ্ছিস আমি আমার বাবা আর মাকে সবটা খুলে বলবো? হ্যাঁ অবশ্যই খুলে বল, কারণ তোর বাবা মা তোর সকল বিষয় তাদের জানার অধিকার আছে। ঠিক আছে, তোরা হয়তো ঠিকই বলছিস, আজকে আমি আমার বাবা মার সাথে এই বিষয়ে কথা বলবো। তবে আমার মনে হয় বাবা মা কেউ আমার মুখের এই কথাগুলো বিশ্বাস করবে না, কারণ তুই তো জানিস আমার বাবা একজন ডক্টর, সে আগে থেকে জিনভূত এগুলো বিশ্বাস করে না। বাবা বলে পৃথিবীতে এগুলো, এই পৃথিবীতে নেই, শুধু মানুষের গল্প কাহিনী ছাড়া আর কিছুই না এগুলো। আর আমার মা, সে তো সায়েন্স নিয়ে পড়ালেখা করেছে, তাই সেও ধরতে গেলে এরকম তো এগুলো একটা বিশ্বাস করবে না। জানি না তাদের বলে কোনো লাভ হবে কি না। তারপরেও আজকে বাসায় যাওয়ার পর তাদের সাথে আমি এই বিষয়টা শেয়ার করব। সেদিন কলেজ ছুটি হওয়ার পর আমি আমার বাড়িতে চলে আসি আর অপেক্ষা করতে থাকি কখন বাবা মা অফিস থেকে ফিরবে। বিকেলে বাবা মা অফিস থেকে বাড়ি ফিরে রাতে আমি বাবা মার কক্ষে যাই আর বলি, তোমাদের সাথে আমার কিছু কথা আছে।
আরে শম্পা, কি কথা? ভেতরে আসো, কি হয়েছে? কলেজে কি কেউ তোমাকে ডিস্টার্ব করছে নাকি? করলে বলো, প্রিন্সিপাল আমাদের পরিচিত, আমি ফোন দিয়ে দিচ্ছি। তোমার আর কোনো ঝামেলা হবে না। না না বাবা, কলেজে আমাকে কেউ ডিস্টার্ব করছে না, কিন্তু আমি তোমাদের সাথে অন্য আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই। তখন মা বলে, কি বিষয় বল, শুনছি আমরা। আমি তখন আমার বাবা মাকে সবটা খুলে বলি। আমি বলি আমার সাথে এগুলো হচ্ছে। সব শুনে বাবা মা অট্টা হাসি দেয় আর আমাকে বলে, তোমার কি মাথা ঠিক আছে? শম্পা, তোমাকে তো ছোট থেকে আমি শিখেছি যে জিনের পরীর এগুলোর কোনো অস্তিত্ব নেই, এগুলো আমাদের পৃথিবীতে নেই, কাল্পনিক কথার গল্প ছাড়া কিছুই না। মা আমাকে বলে, তুমি হয়তো ইদানিং পড়াশোনা একটু বেশি ফোকাস করছো, এই কারণেই তোমার এইগুলো হ্যালোসিলেশন হচ্ছে। তুমি এক কাজ করো, তোমার শফিক আঙ্কেলের চেম্বারে চলে যাও। সে তো অনেক বড় সাইকিয়াট্রিস্ট, দেখবে সে তোমাকে কিছু মেডিসিন দিলেই তুমি আবার আগের মতো হয়ে যাবে, এগুলো তোমার মাথা থেকে চলে যাবে। আমি বুঝতে পারছি না এগুলো কি হচ্ছে আমার সাথে, আর বাবা মা আমাকে এগুলো কি বলছে হ্যালুসিনেশন। আবার অন্যদিকে আমার বান্ধবীরা বলছে জিনপরি পৃথিবীতে বিধান করে, তার আসলে আছে। কি করবো এখন আমি কি বাবা মার কথা শুনবো নাকি বান্ধবীদের কথা শুনবো? কিছুই বুঝতে পারছিলাম না আমি। যতই হোক না কেন, আমার মনে হচ্ছে সবার আগে আমার বাবা মার কথাটা আমার শোনা দরকার। তাই সিদ্ধান্ত নিলাম আগামীকাল তার সাথে দেখা করে সব কিছু খুলে বলবো। ঠিক আছে মা, আমি আগামীকাল আঙ্কেলের চেম্বারে যাব। এটা বলে বাবা মার রুম থেকে বের হয়ে আমি আমার রুমে এসে শুয়ে পড়লাম। গতকাল রাতের মতো আজ রাতেও কেউ একজন মধ্যরাতে আমার পিঠ ধরে ধীরে ধীরে নাড়াচ্ছে আর বলছে, কি হলো, আমার সাথে দেখা করবে না? দেখুন, আমি কোনো ফেক না, আমি আসলে আছি, আসছে আপনার সামনে। আসলে এই জিন জাতি আছে, আমি একজন জিন। কি হলো, ঘুম থেকে উঠুন। তখন আমার ঘুমটা ভেঙে যায় আর আমি চোখ খুলে দেখি আমার স্বপ্নে দেখা সে সুন্দর পুরুষটি এখন আমার খাটের একটি পাশে মায়াবী হাসি দিয়ে দাঁড়িয়ে আছে আর আমাকে ডাকছে। এটা দেখে আমি তো পুরো অবাক হয়ে যাই আর তাকে বলি যে আমি তো পুরো হতবাক, আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে সেই জিন যাকে এতদিন ধরে আমি শুধু স্বপ্নে দেখেছি। আমি ভয়ে ভয়ে তাকে দিকে তাকিয়ে বললাম, তুমি কি করে বাস্তবে আমার সাথে দেখা করতে এলে? তুমি তো স্বপ্নে ছিলে, এখন তুমি আমার সামনে কিভাবে? সে এবার একটু হাসলো, তার সেই মায়াবী হাসিটা এত সুন্দর ছিল যে যেটা দেখে আমার ভয় নিমিষে উড়ে গেল। সে তখন আমায় বলল, আমি তো সবসময় তোমার কাছে ছিলাম শম্পা, তুমি শুধু দেখতে পেতে না, আজ তুমি আমায় দেখতে চেয়েছিলে, তাই লুকিয়ে থাকতে পারলাম না আমি তখন তাকে বলি, তুমি কি সত্যি একজন জিন? সে বলে, হ্যাঁ, আমি আসলে একজন জিন। আমি তখন তাকে বলি, তুমি কি চাও আমার কাছে? তুমি কেন আমার স্বপ্নে আসো? সে এবার একটু গম্ভীর হয়ে উঠল আর আমাকে বলল, আমি একজন জিন, এটা সত্য, কিন্তু আমি আর 5টা জিনের মতো না। তোমাকে যখন প্রথম দেখেছিলাম তখন থেকে তোমার প্রতি আমার এক অদ্ভুত টান তৈরি হয়েছিল। তোমার নিষ্পাপ মন, তোমার চোখের দিকে তাকে আমি বুঝতে পারতাম তুমি আলাদা। তোমার উপর কেউ অন্যায় করুক এটা আমি সইতে পারি না। তাই দেখছো না, যারা তোমায় বিরক্ত করত তারা এক এক করে সরে গেছে। আমি তাদের শাস্তি দিয়েছি, কিন্তু তোমার ক্ষতি করিনি কখনো, কারণ আমি চাই তুমিও আমায় ভালোবাসো। আমি তখন তাকে বলি, আমি তো মানুষ, তুমি জিন, আমাদের পথ তো এক নয়। সে একটু এগিয়ে এসে আমার সামনে বসে পড়ল, তার চোখে জল। সে আমায় বলল, আমি তোমাকে কখনো জোর করিনি, করবো না, শুধু চাই তুমি সত্যটা জানো। কাল তুমি যদি তোমার বাবা মার কথা মতো শফিক আঙ্কেলের চেম্বারে যাও তাহলে তোমার মন থেকে ঈমান চলে যাবে, কারণ জিন জাতি আছে, এই কথা কোরআন হাদিস আছে। তুমি সেখানে যাওয়ার মানে তুমি কোরআন হাদিস বিশ্বাস করছো না, আর একজন মুসলমান হয়ে তোমার কোরআন হাদিস বিশ্বাস করাটা খুবই দরকার। আর সব থেকে বড় প্রমাণ তো আমি নিজে, আমি একজন জিন হয়ে তোমার সামনেই দাঁড়িয়ে আছি। তারপরও যদি তোমার মনে হয় এটা শুধু তোমার একটা ভ্রম, তাহলে তুমি চাইলে আমি তোমাকে আমার জগতে নিয়ে যেতে পারি। সেখানে গেলে হয়তোবা তুমি বিশ্বাস করতে বাধ্য হবে যে জিন জাতি আসলে এই পৃথিবীতে আছে। এখন সব কিছু তোমার হাতে। তুমি কি তোমার ঈমানকে মেরে ফেলতে চাও নাকি জিনদের সম্পর্কে সব কিছু সত্য জানতে চাও? এটা তোমার একান্ত সিদ্ধান্ত। আমাকে এখন যেতে হবে, বাইরে ফজরের আজান দেবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। তারপর ধীরে ধীরে সে মিলিয়ে গেল বাতাসের সাথে। সে চলে যাওয়ার পর আমি চোখ বন্ধ ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই ঘুম আসছিল না আমার। পরের দিন সকালে আমি যখন রেডি হচ্ছিলাম শফিক আঙ্কেলের চেম্বারে যাওয়ার জন্য, তখনই বারবার আমার সেই জিনের কথাগুলো মনে পড়ছিল। আমি সিদ্ধান্ত নিই আমি আঙ্কেলের চেম্বারে যাব না, আমি জিনদের বিষয়ে সব কিছু জানতে চাই। ঠিক তখনই জানলা দিয়ে একটি
চিঠির খাম উঠতে উঠতে আমার পায়ের কাছে এসে পড়ল। আমি খামটি হাতে তুলে নিই আর খামটি খুলে রাত ভেতর সেই চিঠিটাকে বের করে পড়তে শুরু করি। সেই চিঠির ভেতর লেখা ছিল, তুমি যদি আমাদের বিষয়ে সকল তথ্য জানতে চাও, সকল সত্যও জানতে চাও, তাহলে আজ রাত 12টায় তোমাদের বাড়ির পিছনে তোমাদের রান্নাঘরে চলে এসো। আমি তোমার জন্য অপেক্ষা করব। আমি সিদ্ধান্ত নিই আমি আজ রাতে তার সাথে দেখা করব। আমি 12টায় পুরো বাড়ি ঘুমে অচেতন, চারপাশে নিঃশব্দ। আমি ধীরে ধীরে চুপি চুপি আমার ঘর থেকে বের হয়ে গেলাম। মনে মনে ভাবছিলাম, আমি কি পাগল হয়ে গেছি, নাকি ভালোবাসা নামক অদৃশ্য কোনো টানে এগিয়ে যাচ্ছে এক অজানা জগতে। রান্নাঘরের সামনে এসে আমি আস্তে আস্তে ঘরের ভেতর প্রবেশ করলাম। রান্নাঘরের ভেতরটা ছিল খুবই অন্ধকার, আমি কিছু দেখতে পারছিলাম না। আর তখনই হঠাৎ এক ঝলক আলো, আর সেই আলো থেকে ধীরে ধীরে ভেসে এলো এক চেনা মায়াবী চেহারা। সে জিনিসে দাঁড়িয়ে আছে সাদা পাঞ্জাবি পরে, মাথায় ঘন চুল, চোখে কি যে মায়া তার বলে বোঝাতে পারবো না আমি। সে এবার হাসলো আর বলল, আমি জানতাম তুমি আসবে, তুমি খুবই সাহসী শম্পা। আমি তাকে বললাম, তুমি আসলে কে, তোমার সত্যিকারের নাম কি, আর তুমি আমায় এত ভালোবাসো কেন? সে এবার বলল, আমার নাম আকরাম, আমি জিন জাতির এক জিনের সন্তান। অনেক বছর আগে তোমার দাদির সময়ে এই বাড়িতে এক ভয়ানক কাণ্ড হয়েছিল। সেই থেকেই তোমাদের রক্তের সাথে আমাদের বন্ধন গড়ে ওঠে। তুমি কি বলতে চাইছো আমার পরিবার আর তোমাদের কোনো যোগসূত্র আছে? আকরাম মাথা নিচু করে বলল, তোমার দাদির ছোট বোন, সে ছিল আমার দাদার বউ, কিন্তু মানুষ জিনের প্রেমকে কেউ মেনে নেয় না। আমার দাদা তাকে হারিয়েছিল সে সময়, আর তারপর থেকেই আমার দাদা তোমার পরিবারের উপরে প্রতিশোধ নেয়ার জন্য এই বাড়িতে থেকে যায়, আর এক এক করে তোমাদের পরিবারের অনেককে হত্যা করে, যারা কিনা তার ভালোবাসার মানুষকে একে অন্য হাতে তুলে দিয়েছিল। আমি আমার জগৎ থেকে এখানে এসেছিলাম আমার দাদাকে বুঝে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এই বাড়িতে আসার পর তোমার সাথে দেখা হয়, আর প্রথম দেখা আমি তোমাকে ভালোবেসে ফেলি। আমি তাকে বলি, তাহলে যে আমার এতদিন 4 জন চাচা ছিল, ফুপারা হঠাৎ হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা যেত, আবার অ্যাক্সিডেন্টে মারা যেত, সবটা তোমার দাদার করত। আর আমার দাদির বোন তোমার দাদার বউ ছিল। এটা আমি বিশ্বাস করি না, তুমি মিথ্যা বলছো। তখন সে আমায় বলে, ঠিক আছে, সত্যটা তুমি তোমার নিজের চোখে দেখলেই বুঝতে পারবে। চলো আমার সাথে আমাদের জগতে আসো। চলো শম্পা, তোমাকে আমাদের জগতে নিয়ে যাই। রান্নাঘরে অন্ধকারে দাঁড়িয়ে আমি বোকার মতো চেয়ে আছি তার দিকে। আকরা, এই নামটা এই যেন এখন আমার হৃদয়ের গভীরে গেঁথে গেছে। আমি বোধহয় নিজের অজান্তেই তাকে ভালোবেসে ফেলেছি। চলো শম্পা, তোমাকে আমাদের জগতে নিয়ে যাই। এটা বলে সে তার হাত আমার দিকে বাড়িয়ে দিল। আমি জানি চোখের সামনে দাঁড়িয়ে থাকা আকরাম মানুষ না, সে একজন জিন, এবং তবুও আমি তার চোখে কোনো ভয় খুঁজে পাই না, বরং যেন এক অদ্ভুত শান্তি খুঁজে পাই সেখানে। আমি সিদ্ধান্ত নিলাম আমি সত্যটা জানব, কি হয়েছিল আমার দাদির বোনের সাথে। আমি তখন আকরামকে বলি, তোমাদের জগতে গেলে আমি কি আর ফিরতে পারবো? আকরাম ধীরে ধীরে বলল, ফেরার পথ থাকে যদি তুমি চাও, কিন্তু সত্যি জানার পর সিদ্ধান্তটা তুমিই নিও, তুমি ফিরে কি করবে। তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তোমার শরীর মন বা আত্মাকে কোনো ক্ষতি করব না, শুধু সত্যটা দেখতে চলো একবার। আমি ধীরে ধীরে তার হাত ধরলাম। চোখের পলকে আমি আমার রান্নাঘরে নেই, আমি যেন এক অদ্ভুত গুহার ভেতরে দাঁড়িয়েছি। গুহার দেয়ালগুলো আগুনে জ্বলছে, চারিদিকে হালকা নীলচে আলো। আকরাম বলে, এটা আমাদের গোপন জগৎ, এখানে শুধু জিনেরাই প্রবেশ করতে পারে, কিন্তু তুমি ব্যতিক্রম, কারণ তোমার রক্তে সেই সম্পর্কের ছাপ এখনো আছে। আমি ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে লাগলাম। গুহার শেষে ছিল একটা বিশাল দরজা, তার উপরে লেখা আরবিতে কিছু শব্দ, যেগুলোর মানে আমি বুঝলাম না। আকরাম বলল, এটা আমাদের অতীতের দরজা, তোমার পরিবারের ইতিহাস এখানে লুকানো আছে, আসো আমার সাথে। আমরা দরজাটা ঠেলে ভেতরে প্রবেশ করলাম। হঠাৎ চারপাশে অন্ধকার নেমে এলো এবং একের পর এক দৃশ্য আমার সামনে ভেসে উঠতে থাকলো, ঠিক সিনেমার মতো। এক কিশোরী মেয়ে, আমার দাদির ছোট বোন, নাম ছিল মাহিরা, গোপনে দেখা করতে এক সুন্দর পুরুষের সাথে। পুরুষটি আর কেউ নয়, আমার আকরামের দাদা ইলিয়াস, এক শক্তিশালী জিন। তাদের প্রেম, তাদের মিলন এবং সকল কিছু এক এক করে ছবির মতো ভেসে উঠছিল সেই ঘরের দেয়ালে। তারপর এক রাত্রে সেই মেয়েটিকে জোর করে অন্য ছেলের সঙ্গে বিয়ে দেওয়া হয়। এই কারণে আমার দাদা প্রতিজ্ঞা করে, মাহিরাকে যারা কষ্ট দিয়েছে তাদের উপযুক্ত শাস্তি সে দেবে,
তারপর সেই ঘরটা আবার আস্তে আস্তে অন্ধকার হয়ে যায়। আকাশ আমাকে নিয়ে এসে ঘরের বাইরে চলে আসে। আমি আকরামকে প্রশ্ন করি, তোমার দাদা যা করেছে তা তো ভুল কিছু করছে না, তোমার দাদা এখন কোথায়? উত্তরে আকরাম আমাকে বলে, দাদা অনেকদিন আগেই তার প্রিয়তমা আমার দুঃখে আত্মহত্যা করে মারা গেছে। আমি তখন বলি, তাহলে তো তোমার দাদার প্রতিশোধ তোমার নেওয়া দরকার। আমাকে বলে, আমি আমার দাদার পথে হাঁটতে পারিনি শম্পা, আমি ভালোবাসার শক্তিতে বিশ্বাস করি। আর তুমি সে মেয়ে যার চোখে আমি আবার আমার শান্তি খুঁজে পেয়েছি। শম্পা, তুমি কি আমায় ভালোবাসবে? আমি তখন তাকে বলি, তুমি জিন, আমি মানুষ, তবুও আমি তোমার সত্যটা বিশ্বাস করি, কিন্তু আমি কিছু সময় চাই। তুমি আমাকে সময় দেবে না আকরাম? আকরাম বলল, আমি তোমার জন্য অপেক্ষা করব, কিন্তু সাবধান থেকো শম্পা। আমার দাদার লোকেরা এখনও তোমাদের ক্ষতি করতে চাই। তুমি এখন তাদের চোখে পড়ে গেছো। আসলে আমার দাদা ছিল অনেকগুলো জিনদের সর্দার। আর ওই যে তুমি বললে না তোমার চাচা বাবুদের কথা, আসলে আমার দাদা হত্যা করেনি, আসলে আমার দাদা তাদের মারিনি। তার আগে আমার দাদা আত্মহত্যা করেছিল। তারা ছিল আমার দাদার গোলাম, যারা কিনা এখন তোমাকে সহ তোমার পুরো পরিবারটাকে মেরে ফেলতে চায়। আমি বুঝলাম সামনে আরও ভয়ানক কিছু অপেক্ষা করছে আমার জন্য। আকরাম বলল, তুই ফিরে যাও এখন, কিন্তু সাবধানে থেকো। তোমার পরিবারের ইতিহাসের জন্য এখন তোমার জীবন ঝুঁকিতে আছে। তারপর হঠাৎ আমার মাথা ঘুরে উঠল। আমি জ্ঞান হারালাম। চোখ খুলে দেখি আমি আমার ঘরের বিছানায় শুয়ে আছি। ঘরের আলো নিভে আছে। আমি ভাবছিলাম, তাহলে কি সব কিছু কি একটা স্বপ্ন ছিল, নাকি আমি সত্যি জিনদের জগতে গিয়েছিলাম? এই প্রশ্নটা মাথায় ঘুরপাক খাচ্ছে। ঠিক তখনই আমার হাতের মুঠোয় কিছু অস্তিত্ব টের পেলাম। হাত খুলে দেখি একটা ছোট সাদা পাথরের টুকরো, যার উপর খোদাই করে একটি নাম লেখা। নামটি হলো আকরাম। আমি বুঝে গেলাম এটা কোনো স্বপ্ন ছিল না। পরদিন সকালে বাড়ির পরিবেশ একদম বদলে গেছে। মা বাবা দুজনেই খুব গম্ভীর। বাবা ফোনে কারোর সাথে কথা বলছে। কথা বলা শেষ করে বাবা সোফায় বসে পড়ল মাথায় হাত দিয়ে। মুখ দেখে বোঝা যাচ্ছে কিছু একটা হয়েছে। আমি ডাইনিং টেবিলে এসে বসতে মা বলল, শম্পা, গত রাতে তোমার ঘরের পাশের খালি রান্নাঘরে আগুন লেগেছিল, কিন্তু অদ্ভুতভাবে কোনো জিনিসই পড়ে নাই, শুধু ধোয়া আর ধোয়া দেখলাম আমরা। আমার হাত কাঁপতে লাগলো, গলা শুকিয়ে গেল। আমি জানি আগুন লেগেছিল, কিন্তু তা কোনো সাধারণ আগুন ছিল না। আমি মাকে বলি, হয়তো তুমি আর বাবা ঘুমের চোখে ভুলভাল দেখেছিল। যদিও আসলে আগুন লাগতো তাহলে তো পুরো ঘরটা পুড়ে যাওয়ার কথা, তাই না মা? মা বলল, হ্যাঁ হয়তো তাই, কিন্তু তোর বাবাকে কে বোঝাবে? সেজন্য একটা অন্যরকম ভাবনায় চলে গেছে। সে জিনিসটা দেখে অতীতের কিছু কথা বারবার আমাকে বলছে। আমি তখন মাকে প্রশ্ন করি, অতীতে কি হয়েছিল মা? মা আমাকে বলে, তুই ছোট মানুষ, তোমার এইগুলো জানতে হবে না, যাও তুমি ঘরে যাও। সেদিন বিকেলে আমি কলেজে না গিয়ে লাইব্রেরিতে গেলাম। জিনেদের বিষয়ে আরও কিছু জানার আশায় অনেক বই ঘাঁটতে থাকি আমি। এক পুরনো বই একটি পেয়েও গেলাম। এক ভয়ানক তথ্য পেলাম সেখানে। জিনেদের ভেতরে যেসব জিন যারা মানুষের ভালোবাসায় পড়ে তাদের মাকদুম জিন বলা হয়। তারা সাধারণত শান্তিপ্রিয় জিন হয়ে থাকে, কিন্তু কোনো মানুষ যদি তাদের ভালোবাসা প্রত্যাখ্যান করে তখন তারা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আমার মনে পড়ে গেল আকরাম বলেছিল তার দাদাও নাকি আমার দাদিকে অনেক ভালোবাসত, আর তাকে হারানোর পরপরই সে হিংসে হয়ে উঠেছিল। তার মানে সেও ছিল একজন মাকদুম জিন। আপনার মতো আমাকে অনেক ভালোবাসা, তাহলে কি আকরামও মাকদুম জিন? সেও কি ভয়ানক হয়ে উঠতে পারে? কিন্তু সে তো আমাকে কখনো ভয় দেখায়নি, বরং আমাকে রক্ষা করেছে সবসময়। রাতের বেলা আমি ঘুমোতে যাওয়ার আগে জানালার পাশে সেই সাদা পাথরটা রেখে দিলাম। মনে মনে বললাম, আকরাম, দেখা দাও আমায়, আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। হঠাৎ বাতাসে একটা গন্ধ, সে চেনা আতরের গন্ধ ছড়িয়ে পড়ে। ঘরের বাতি নিভে যায়, চারপাশ অন্ধকার। তারপরেই আমার সামনে আবার সে মায়াবী চেহারা আকরাম। আকরাম এসে আমাকে বলে, কি জানতে চাও তুমি, বলো শম্পা। আমি আকরামকে বলি, আচ্ছা আকরাম, আমি যদি তোমার ভালোবাসা প্রত্যাখ্যান করি তাহলে কি তুমিও হিংস্র ভয়ানক জিন হয়ে উঠবে? তুমি এই কয়দিন আমাকে এই চিনলে শম্পা? তুমি যদি আমার ভালোবাসা প্রত্যাখ্যান করো আমি তাহলে সারা জীবন তোমার জন্য অপেক্ষা করব, কিন্তু কখনো খারাপ পথ বেছে নেব না। শম্পা, আজ রাতে একটু সাবধানে থাকো তো, কারণ আমি অনুভব করতে পারছি আমাদের জাতি যে 7জন ভয়ানক জিন এখন তোমার বাড়ির আশেপাশে আছে। আমি তাদের উপস্থিতি টের পাচ্ছি। এর মানে এখন কি হবে? তাহলে তো আমাদের তারা মেরে ফেলবে।
তুমি ভয় পেও না শম্পা, আমি যতক্ষণ বেঁচে আছি তোমারও তোমার পরিবারের কিছু হতে দেব না। আর তোমাকে যে সাদা পাথরটা আমি উপহার দিয়েছি, এটা কিন্তু কোনো সাদা পাথর না। তুমি এই পাথর তোমার হাতের মুঠোতে রেখে আমাকে স্মরণ করো, আমি সাথে সাথে চলে আসবো, ভয় পেও না, কিচ্ছু হবে না তোমার। আমাকে এখন যেতে হবে, সাবধানে থেকো তুমি। তখন আকরাম আমার থেকে বিদায় নিয়ে আবার অদৃশ্য হয়ে চলে গেল। আকরাম চলে যাওয়ার পর আমি ঘুমিয়ে পড়ি। মধ্যরাতে দরজায় জোরে জোরে টোকা। আমি দরজা খুলতে দেখি আমার মা বাবা দাঁড়িয়ে আছে, কিন্তু ওদের চোখ দুটো পুরো সাদা, ঠোঁটে কেমন এক অদ্ভুত বিকৃত হাসি। আমি পিছিয়ে গেলাম কয়েক পা, গলা শুকিয়ে এসছে আমার। মা একটা মোটা গলায় বলল, শম্পা তুমি কোথায় ছিলে এতদিন? আমি কিছু বলার আগেই বাবা বলল, তোমার গন্ধে জ্বলে উঠছে আমাদের রক্ত, আমাদের রাজা তোমাদের সাথে দেখা করতে চাই। আমি বুঝে গেলাম এরা আমার বাবা মা না, এরা সে ভয়ঙ্কর জিনদের কেউ যারা আকরামের দাদার অনুগত ছিল। আমি চিৎকার দিতে যাব, তখনই হঠাৎ একটি সাদা আলোয় ঘর ভরে গেল। আমি লক্ষ্য করি আমার হাতের মুঠোয় সে সাদা পাথর, আর সেই পাথর থেকেই আলোটা বের হচ্ছে। ঠিক তখনই বাতাসে ঘূর্ণে উঠল ঘরের মধ্যে। আকরাম হাওয়ায় ভেসে ঘরের মাঝে প্রবেশ করল। এখন আকরাম আগের চেয়ে অনেক বেশি রাগান্বিত আর ভয়ানক রূপে হাজির হয়েছে। তার চোখে জ্বলছিল আগুন, গলা ভারী হয়ে গিয়েছিল। আকরাম আমার বাবা মার ভেতরে থাকা সেই জিনদের বলল, তোমাদের সাহস কী করে হয় আমার ভালোবাসা মানুষের ক্ষতি করার? তখনই আমার বাবা মার শরীর থেকে সাদা ধোঁয়া উঠতে শুরু করলো, আর ধীরে ধীরে আমার আসল বাবা মা মেঝেতে পড়ে গেল অজ্ঞান অবস্থায়। আকরাম ছুটে গিয়ে আমার পাশে এসে দাঁড়ালো, আর আমায় সে বলল, আমি তোমায় বলেছিলাম শম্পা, ওরা তোমার ক্ষতি করতে চায়। আমি কাঁদতে কাঁদতে বললাম, তুমি আমাকে রক্ষা করলে, কিন্তু আমার বাবা মা যদি না জাগে? আকরাম বলল, তুমি ভয় পেও না, ওরা এখন শুধু গভীর ঘুমে। আমি ওদের প্রাণ রক্ষা করেছি, কিন্তু এখন আমাদের একটা বড় সিদ্ধান্ত নিতে হবে, কারণ তারা আবারও ফিরে আসবে, কিন্তু 4 জন নয়, 40 জন হয়ে। আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম আকরামের দিকে। আমি আকরামকে বলি, আকরাম তুমি তো বলেছিলে তোমার দাদা মারা গেছে, তবে তারা যে বলছিল তোমার সাথে তাদের রাজা দেখা করতে চায়। আকরাম বলল, আমার দাদার দেহ নেই, কিন্তু তার আত্মা এখনো পৃথিবীতে আছে, আর সে আত্মা আমার দাদার সকল সৈনিকদের আদেশ করেছে তোমাকে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য। এখন একমাত্র উপায় হলো তাদের মূল কেন্দ্র ধ্বংস করা। আমি বলি, মূল কেন্দ্রটা কোথায়? আকরাম গম্ভীর হয়ে বলে, তোমার দাদার সেই কবর, সেটাই হচ্ছে তাদের মূল কেন্দ্র। তুমি ঠিক কি বলতে চাচ্ছ আকরাম? আমি কিছু বুঝতে পারছি না। আকরাম তখন আমাকে বলে, শোনো, তোমাকে তো বলেছি আমার দাদা আত্মহত্যা করে মারা গেছে, কিন্তু কি করে মারা গেছে সেটা শুনবে। আমার দাদা ভালোবাসা এতটা অন্ধ হয়ে গিয়েছিল যে সে যখন শুনে তার বউকে অন্য একজনের সাথে বিয়ে দেওয়া হয়েছে, সে সেদিন রাতেই তার বাসর ঘরে ঢুকে তার স্বামীকে, তার শ্বশুর শাশুড়ি এবং সকলকে হত্যা করে। তারপর তার নিজের বউকে হত্যা করে। সে যখন নিজের বউকে হত্যা করে তখন সে খুব আফসোস করতে শুরু করে। পরের দিন আশেপাশে সকলে সেসব মরা দেহকে সেখানের কবরস্থানে কবর দেয় তারা। তখন আমার দাদা রাতের বেলায় তোমার সেই দাদির কবরের সামনে যায় আর তার গোলামদের আদেশ করে কবরটা খোঁড়ার জন্য। কবর খোঁড়া হলে আমার দাদা সে কবরের ভেতরে শুয়ে পড়ে আর তার গোলামদের বলে, আমাকে জীবিত কবর দাও তোমরা। রাজার আদেশ শুনে সকল গোলামরা তাকে মিলে জীবন্ত কবর দেয়। আমার দাদা মৃত্যুবরণ করলেও তার আত্মার মৃত্যু হয় না, তার আত্মা প্রতিশোধের লোভে জেগে ওঠে আর সকল গোলামদের আদেশ করে তোমার পুরো পরিবারকে এক এক করে হত্যা করার জন্য। তাই আমাদের সেই কবরস্থানে যেতে হবে আর আমার দাদার আত্মাকে ধ্বংস করতে হবে। তাকে বোঝাতে হবে প্রতিশোধের মাঝে কিছু নেই, ভালোবাসাটাই সব কিছু। তুমি যদি চাও আমি তোমাকে নিয়ে যেতে পারি সেখানে, কিন্তু এরপর আর পিছনে ফেরা যাবে না শম্পা। আমার বুক ধকধক করছিল, কিন্তু আমার হৃদয় বলছিল এখন সময় এসেছে ইতিহাসের শেকড় ধরে টেনে বের করার, শেষ করতে হবে অন্ধকার অভিশাপ। আমি ধীরে হাত বাড়ালাম, চল আকরাম, এবার সবটা শেষ করি। আকাশে চাঁদ নেই, সব যেন নিঃশব্দ থমথমে, চারপাশে শুধু ঝিঝি পোকার আওয়াজ আর বাতাসের হালকা শো শো শব্দ। আকরাম আমার হাত শক্ত করে ধরে বলল, শম্পা তুমি এখন আর একা নাও, এখন আমরা একসাথে শত্রুর মুখোমুখি হব। আমরা চুপি চুপি বাড়ির পেছনের পুরনো জঙ্গল পেরিয়ে হাঁটতে শুরু করলাম। প্রতি পা ফেলাতেই মাটিতে যেন কিছু একটা নড়ছে, যেন মৃত আত্মার আমাদের উপস্থিতি টের পাচ্ছে। আমরা আস্তে আস্তে কবরস্থানের সামনে এসে দাঁড়াই। এরপর কবরস্থানের ভেতরে ঢুকে একটি কবরের সামনে এসে দুজন মিলে চুপ করে দাঁড়িয়ে পড়ি।
আমি সেই কবরটার উপরে অনেক বড় একটি সাদা বোর্ড, আর সেই ভোটের মাঝে লাল রং দিয়ে লেখা, এই কবরের নিচে ঘুমিয়ে আছে অভিশপ্ত প্রেম। এই দরজায় যারা কড়া নেড়েছে তারা আর ফেরেনি। আমার গলা শুকিয়ে এলো, কিন্তু আকরাম চোখ বন্ধ করে সেই কবরের উপরে বোর্ড হাতে রেখে আমায় বলল, এই সাদা বোর্ডটার নিচে আছে কবর, আর কবরের মুখটা খোলা আছে। কবর দিয়ে চলে গেছে একটি রাস্তা আত্মাদের অভিশপ্ত জগতে, আর সেখানে আছে আমার দাদার আত্মা এবং তার সমস্ত গোলামরা। কিন্তু তুমি যদি ভয় পাও আমি একা এগোবো সে পথের দিকে। আমি মাথা নেড়ে বলি, না আকরাম, এখন আমি পিছু যাব না। আমার পরিবারকে অভিশাপ থেকে মুক্ত করে তারপরে যাব। কাঠের বোর্ডটা সরানোর সাথে সাথে আমি দেখতে পাই কবরের মাটিগুলো সরানো, আর সে কবরে কোনো লাশ রাখা নেই। সেখানে একটি রাস্তা চলে গেছে মাটির নিচ পর্যন্ত। তখন একটি বিকট আওয়াজ হলো, যেন 100 বছর ধরে বন্দি আত্মারা একসাথে চিৎকার করে উঠল। আমরা ভেতরে প্রবেশ করলাম। জায়গাটা ছিল এক অদ্ভুত গুহার মতো। দেয়ালে আগুন জ্বলছে, চারপাশে ছায়ার মতো দানবীয় চেহারায় কিছু কিছু জিন দাঁড়িয়ে আছে। গুহার ভেতরে প্রবেশ করে আমি দেখতে পাই আমাদের সামনে ছিল এক বিশাল পাথরের কবর। এটা সেই কবর যেখানে আকরামের দাদা নিজেকে জীবন্ত কবর দিয়েছিল। হঠাৎ গুহার ভেতরে সকল কিছু কাঁপতে শুরু করলো। তখনই সে পাথরের কবরের মুখটা আপনা আপনি খুলে যায়, আর কবরের ভেতর থেকে বলে ওঠে কেউ একজন। কে সাহস করেছিল আমার ঘুম ভাঙাতে? আমার কাঁধে হাত রাখল আকরাম। তার দাদার উদ্দেশ্যে বলল, আমি এসছি, তোমার রক্ত, তোমার বংশধর, আর এই আমার ভালোবাসা শম্পা, তাকে তুমি আর কষ্ট দিতে পারবে না। তখনই সে কবরের উপরে আগুনের আকারে গঠিত হলো এক মুহূর্ত। মুখ গর্জন, চোখে জ্বলন্ত আগুন। ভালোবাসা? আমি ভালোবাসা বলেই হারিয়েছি সব, এখন শুধু প্রতিশোধ নেওয়ার পালা, এটা বলল সে। আমি তখন সাহস করে এগিয়ে গেলাম এবং বললাম, আপনার ভালোবাসা আপনাকে অন্ধ করে দিয়েছে। আপনি তার মর্যাদা রাখেননি, বরং তাকে হত্যা করেছেন। তখনই হঠাৎ আকরামের দাদা গর্জে উঠল আর বলে উঠল, কই আমার গোলামেরা? আমরা দেখলাম তার চারপাশে 40 জন কালো জিন একসাথে ভেসে উঠল। তারা ঘিরে ধরল আমাদেরকে, কিন্তু আকরাম আমার হাতে সেই সাদা পাথরটি উপরে রাখল। তুমি কি জানো কি করতে হবে শম্পা? এই পাথর আলোর প্রতীক, এটা দিয়ে সত্য, ভালোবাসা আর ইমানের জাগাতে হবে। চোখ বন্ধ করো আর বিশ্বাস রাখো। আমি চোখ বন্ধ করলাম। আমার ভেতর থেকে ভেসে এলো দাদির ছোট বোন মাহিরার কণ্ঠস্বর। ভালোবাসার কখনো মৃত্যু হয় না, প্রতিশোধ নয়, ক্ষমাই হলো মুক্তি। তখন হঠাৎই সে পাথর থেকে অনেক আলো ছড়িয়ে পড়ল পুরো গুহাতে, আর সে আলোয় এক একে পুড়ে যেতে লাগলো কালো জিনেরা। এবং শেষে আকরামদের দাদা। আমি আর আকরাম দেখি তার দাদা জ্বলে যাওয়ার আগে আমাদেরকে বলে, আমার ভুল হয়েছিল, আমি শুধু ভালোবাসতে চেয়েছিলাম, কিন্তু প্রতিশোধের আগুন আমাকে অন্ধ করে ফেলেছিল। সে ধীরে ধীরে মিলিয়ে গেল। চারপাশ নিঃশব্দ, বাতাস হালকা, যেন 100 বছরের অভিশাপ শেষ হয়েছে আজ। আকরাম আমার দিকে তাকিয়ে বলল, শম্পা, তুমি না থাকলে আলো কোনোদিন আসতো না। আমি তাকে বললাম, তুমি আমার জীবন, কিন্তু আমি এখনো মানুষ, তুমি জিন। আমাদের পথকে এক হতে পারে। আকরাম বলল, জিন মানুষের ভালোবাসা আল্লাহ চাইলে সবই সম্ভব, আর ভালোবাসা কখনো হারায় না। আমরা দুজনে একসাথে বসবাস কবরস্থান থেকে বেরিয়ে এলাম, যেন নতুন আলোয় নতুন ইতিহাস, এক নতুন শুরু। আকরাম আমাকে আমার বাড়িতে পৌঁছে দেয়। সব কিছু ঠিকঠাক চলছিল, অভিশাপ এখনো শেষ হয়েছে। আকরামের প্রতি রাতে আমার সাথে দেখা করতে আসে। আমরা সারা রাত গল্প করি। একদিন রাতে আকরাম এসে বলে, সর্বনাশ হয়ে গেছে শম্পা, জিনের সম্রাট আবদুল্লাহ আমাদের দুজনের সাথে দেখা করতে চাই। লোকজন পাঠিয়েছিল আমার কাছে। সে বলেছে, আগামীকাল রাতে তোমাকে নিয়ে যেন আমি তার শহরে যাই। আসলে জিন আর মানুষ কি করে ভালোবাসতে পারে, সে এটার বিপক্ষে। এই কারণে সে আমাদেরকে তার রাজ্যে দেখেছে। সে আমাদের কাছে আমাদের ভালোবাসার প্রমাণ চাইবে। আমি যে একে অপরকে নিজেদের থেকে ভালোবাসি, এটার প্রমাণ আমাদেরকে তাকে দিতে হবে। যদি সঠিক প্রমাণ দিতে পারি, তাহলে সে আমাদের আর কোনো ক্ষতি করবে না, বরং সে নিজে থেকে আমাদেরকে বিয়ে দিয়ে দেবে, আমাদের নতুন সংসারের সব কিছু দায়িত্ব নেবে। সে নিজেই তোমার বাবা মার সাথে কথা বলবে আমাদের বিয়ের বিষয়। তবে আমরা যদি সঠিকভাবে প্রমাণ না করতে পারি যে আমরা একে অপরকে সত্য ভালোবাসি, তাহলে আমাদেরকে সে হত্যা করবে। আমাদেরকে যেতেই হবে সম্রাট আবদুল্লার সাথে দেখা করতে তার শহরে। আমি তখন আকরামকে বলি, তার শহর আসলে কোথায়? তার শহর হচ্ছে আফ্রিকার মরুভূমিতে। আমরা সেখানে কি করে যাব আকরাম? কিন্তু আমরা সেখানে কি করে যাব? আকরাম বলে,
আমি চাইলে শক্তির বলে তোমায় 2 মিনিটে সেখানে পৌঁছে নিয়ে যেতে পারি। তবে আমার ভয় হচ্ছে সেখানে যাওয়ার পর তোমার যদি কোনো সমস্যা হয়, তোমাকে যদি আমি হারিয়ে ফেলি। আকরাম, তুমি আমার জন্য এত চিন্তা করছো কেন? আমাকে ভালোবাসা সত্য, এটার প্রমাণ আমরা তাকে দেব। আল্লাহ তাআলা যদি আমাদের পাশে থাকে তাহলে আমরা সেই মরুভূমির বুকে ভালোবাসার ফুল ফোটাবো। আমরা প্রমাণ করে দিব আমাদের ভালোবাসা মিথ্যা না, কোনো লোভ লালসা না, আমরা একে অপরকে সত্য ভালোবাসি। এটা আমরা সম্রাট আব্দুল্লাহকে প্রমাণ করে দেব। আকরাম বলে, ঠিক আছে, তাহলে তাই হোক। আকরাম হাত বাড়িয়ে বলল, আমার হাত ধরো, রাখো, আমি তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি। আমি আকরামের হাত ধরার সাথে সাথে বাতাস থমকে গেল। সাদা ধোঁয়া ঘিরে ধরল পুরো ঘরটা। আমি কিছুই দেখতে পারছিলাম না কি হচ্ছে। ধোঁয়া কেটে যাওয়ার পর আমি দেখি মুহূর্তের মধ্যে আমি আর আকরাম চলে এসেছি সে মরুভূমিতে। সূর্য অস্ত যাচ্ছে আকাশে, লালচে বালু উড়ে যাচ্ছে বাতাসে। আমাদের সামনে একটা বিশাল সোনার দরজা। আকরাম আমাকে বলে, এই দরজা দেখেছ? এটা ওপারে আছে মায়ের শহর, যে শহরের একমাত্র সম্রাট আব্দুল্লাহ। আর এই জায়গায় দরজাটা সাধারণ মানুষ দেখতে পারে না। চলো শম্পা, যাওয়া যাক। আমরা দরজার সামনে আসার পর দরজা আপনিই খুলে গেল। আমাদের সামনে এক অলৌকিক শহর, সব বাড়ি সোনা রূপায় গড়া। আকাশে সাদা পাখিরা উঠছে, আর দূরে রাজপ্রাসাদ থেকে ভেসে আসছে এক গম্ভীর আওয়াজ। তখনই আমাদের সামনে দাঁড়ালো দুজন বিশাল বড় 2টি জিন, পোড়া মাটির চেহারা, চোখে আগুনের রেখা। একজন বলল, তোমাদের স্বাগতম, সম্রাট আব্দুল্লাহ তোমাদের অপেক্ষায় আছেন। তার আদেশ, আজ প্রেমের পরীক্ষা হবে 3টি ধাপে। এই 2টি জিন আমাদেরকে নিয়ে একটি প্রাসাদের সামনে এলো। বিশাল বড় এর প্রাসাদ, কিন্তু পুরোপুরি নীরব, আশেপাশে কিছু দেখা যাচ্ছে না। তারা দুজন আমাকে বলল, তোমরা ভিতরে যাও। তোমরা ভিতরে যাওয়ার সাথে সাথে তোমাদের পরীক্ষা শুরু হবে। পরীক্ষা 1, স্মৃতি আয়না। আমাদের নিয়ে যাওয়া হলো আয়না ঘরে। দেয়ালে ঝুলছে এক বিশাল সোনার আয়না। ঘর থেকে অদৃশ্য আওয়াজ এলো, প্রথম পরীক্ষা, একে অপরের সত্য ভালোবাসা। আয়নায় যা দেখা যাবে তা হলো তোমাদের মন। যদি মিথ্যা থাকে তাহলে আয়নায় কালো দেখা যাবে, আর যদি সত্যিকারের ভালোবাসা হয় তাহলে তো আয়নায় দেখা যাবে আলো। আমি এবং আকরাম একসাথে আয়নার সামনে এসে দাঁড়াই। আমি দেখছিলাম আয়নার ভেসে উঠল তখনকার মুহূর্তগুলো, যখন আমি আকরামকে অনেক মিস করতাম। সে যখন আমার সাথে দেখা করতে আসতে দেরি করত, আমি ছটফট করতাম তার জন্য। একা একা আমি আকরামকে নিয়ে কত স্বপ্ন দেখতাম, সেই সকল দৃশ্যগুলো আয়নায় ভেসে উঠছিল। ও পাশেই আকরামেও সে একই জিনিস দেখা হচ্ছিল। সেও কি আমাকে ভালোবাসে কি না সেটা পরীক্ষা নিচ্ছিল এই আয়না। তারপর আমি একসাথে দেখি কালো সে আয়নাটা ধীরে ধীরে আলোতে ভরে গেল। তখন সে রুমের ভেতরে থেকে একটি অদৃশ্য কণ্ঠ বলে উঠল, তুমি আর আকরাম প্রথম পরীক্ষা উত্তীর্ণ হয়েছ। আকরাম আমাকে বলে সে ওই আয়নার মাঝে তার ভালোবাসার স্মৃতিগুলো দেখছিল। পরীক্ষা 2, ভয়ঙ্কর ধাঁধা। তারপর সেই বিশাল 2টি জিন আমাদেরকে আরেকটি ঘরে নিয়ে গেল। আমরা দেখি ঘরটা পুরোপুরি অন্ধকার। তখনই আমরা আকরামকে দেখি ঘরের মাঝে একটি পাথরের মূর্তি, তার চোখে আগুন। যখনই অদ্ভুতভাবে এসে পাথরের মূর্তি আমাদের সাথে কথা বলতে শুরু করলো। সে বলল, আমাদের প্রেম মানে শুধু ভালোবাসা নয়, প্রেম মানে হলো বিপদে পাশে থাকা। এখন তোমাদের একজনকে অন্ধ করে দেয়া হবে, আর অন্যজন তাকে পথ দেখাবে। যদি সঠিকভাবে গন্তব্যে পৌঁছাও তবে প্রমাণ হবে তোমরা একে অপরকে কখনো ছেড়ে যাবে না। ঠিক তখনই আকরামের চোখের দৃষ্টি চলে যায়। আকরাম বলতে শুরু করে, আমি কিছু দেখতে পাচ্ছি না শম্পা, আমি কিছু দেখতে পাচ্ছি না, আমি মনে অন্ধ হয়ে গেলাম। আমি আকরামকে বলি, আকরাম তুমি শান্ত হও, এটা একটা পরীক্ষা, আমি তো তোমার সাথে আছি, তুমি আমার চোখ দিয়ে দেখবে। তখনই সে রুমের চিত্রগুলো সরে যায়, আর আমাদের সামনে দিয়ে একটি ছোট্ট কাঠের ব্রিজ, আর নিচ দিয়ে চলে গেছে আগুনের নদী। তখন সেই অদৃশ্য শহর আমাদেরকে বলে আমাদের এই ছোট্ট ব্রিজটা পার হয়ে ওপারে যেতে হবে। আমি তখন আকরামের হাত শক্ত করে ধরে খুব সাবধানের সাথে সেই ব্রিজটা পার হতে শুরু করি। আমি নিচের দিকে দেখছিলাম ব্রিজের নিচ দিয়ে চলে যাচ্ছে অগণিত লালা আস্ত। শেষ মুহূর্তে একদম কিনারে এসে আমি হোঁচট খেয়ে এক পা পড়ে গেলাম। আমি নিচে পড়তে যাব তখনই আকরাম কিছু না দেখেও শুধু তার শব্দ শুনে ঝাঁপ দিল। সে আমার হাত ধরে অনেক কষ্ট করে আমাকে টেনে তুলল। তখনই সে অদৃশ্য স্বর আবার বলে উঠল, ভরসা আছে, সাহস আছে, দ্বিতীয় পরীক্ষাও পেরিয়ে গেছো তোমরা। সাথে সাথে আকরামের চোখ ঠিক হয়ে যায়, আর সে আবার ভালো হয়ে যায়। তখন সেই 2টি জিন আমাদেরকে সে রুম থেকে বের করে রাজপ্রাসাদে নিয়ে যায়। পরীক্ষা 3, আত্মাদানের পরীক্ষা। রাজপ্রাসাদে এসেছে আমরা।
সিংহাসনে বসে আছেন জিন সম্রাট আবদুল্লাহ, সাদা দাড়ি, চোখে আগুন। তিনি বললেন, তোমাদের প্রেম যদি সত্য হয় তবে একজনকে আজ আত্মা দিতে হবে অপরজনের জন্য। তোমাদের কেউ যদি নিজের জীবন নিজেই নিয়ে নিতে পারে তাহলে আমি বিশ্বাস করব তোমাদের সত্যিই একে অপরকে ভালোবাসো। ঘোর নিঃশব্দ। আমি ধীরে ধীরে উঠে দাঁড়াই আর বলি, আমি রাজি। আমি আকরামের জন্য আত্মা দিতে পারি, তার জন্য সব ছাড়তে পারি। সঙ্গে সঙ্গে আকরাম গর্জে উঠে বলল। আকরাম সম্রাটকে বলে, আপনার পায়ে পড়ে আপনি শম্পাকে যেতে দিন। আমি মরতে রাজি আছি, দয়া করে শম্পাকে যেতে দিন সম্রাট। আকরাম সেই ছুরিটা হাতে নিতেই যাবে তখনই আমি যার হাত ধরে ফেলি আর বলি, তুমি মরে গেলে আমি বেঁচে থেকে কি করব? তোমাকে ছাড়া আমি এমনিতেও বাঁচতে পারবো না আকরাম। আকরাম তখন আমায় বলে, তাহলে কি করব এখন আমরা? আমি বলি, আমার কাছে একটা সমাধান আছে। এটা বলে আমি সম্রাটের কাছে যাই আর বলি, দেখুন সম্রাট, আমরা একে অপরকে ছাড়া বাঁচতে পারবো না। তার থেকে ভালো আপনি আমাদের দুজনকে একসাথে মেরে ফেলুন। আমি দেখি সম্রাটের চোখ দিয়ে টলটল করে পানি পড়ছে। সম্রাট আবদুল্লাহ কান্না করতে করতে আমায় বলে, বিশ্বাস করো মা, আমি কোনোদিন বিশ্বাস করতে পারিনি যে একটি মানুষের মেয়ে একটা জিনকে ভালোবাসতে পারে, তো আবার এতটা। আবার অন্যদিকে একটি জিন সাধারণ মানুষের মেয়েকে ভালোবাসতে পারে নিজের থেকেও বেশি। এটা আমি কখনোই মানতে পারিনি, কিন্তু তোমরা প্রমাণ করে দিয়েছ তোমরা একে অপরকে মন থেকে সত্য ভালোবাসো। তোমরা আমার পাথরের মতো শক্ত মনটাকেও ফুলের মতো নরম করে দিলে তোমাদের ভালোবাসার ছোঁয়ায়। আমি তোমাকে কথা দিচ্ছি মা, আমি নিজে তোমার বাবা মার সাথে কথা বলবো তোমাদের বিয়ের বিষয়। তোমাদের বিয়ে দেওয়ার দায়িত্ব আমার, তোমরা এটা নিয়ে চিন্তা করো না। তোমরা দুজন আমার শহরের মেহমান, তোমরা ফিরে যাওয়ার আগে অবশ্যই আমার এই শহরটা ঘুরে দেখবে। তখন সম্রাট সেই দুইটি জিনকে আদেশ করে আমাদেরকে এই মায়াবী শহরটা ঘুরিয়ে দেখানোর জন্য। আর বাবা আকরাম, তুমি আর শম্পা যদি কখনো কোনো বিপদে পড়ো তো আমায় স্মরণ করবে, আমি তোমাদের পাশে সবসময় আছি। আমি আর আকরাম সম্রাটের থেকে বিদায় নিয়ে সারাদিন সে মায়ার শহরে ঘুরে বেড়াই। একটু আগে গিয়ে দরজার সামনে এসে দাঁড়াই। এরপর সেই দুইটি জিনের থেকে আমরা বিদায় নিয়ে মায়ার শহরের বাইরে চলে আসি। তারপর আকরাম তার শক্তির মাধ্যমে আবারও আমাদের জগতে আমাকে নিয়ে আসে। আমাদের জগতে এসে দেখি এখনও রাত শেষ হয়নি। আমি আমার ঘরের সামনে দাঁড়ানো, আর আকরাম, এখন তুমি ঘুমিয়ে পড়ো, আমি চলে যাচ্ছি। আর চিন্তা করো না, সম্রাট হিরো তো বলেছে তোমার বাবা মার সাথে কথা বলবে, তাহলে সে তার কথা রাখবে। সেদিন রাতে আমার বাবা মার স্বপ্নে দেখা করতে আসে সম্রাট আবদুল্লাহ। সকালে বাবা মা আমাকে সব কিছু বলেছিল স্বপ্নের বিষয়ে। সম্রাট আবদুল্লাহ আমার বাবা মার কাছে এসে বলেছিল, তোমাদের মেয়ে একটি জিনকে অনেক ভালোবাসে। আমি পরীক্ষা করে দেখেছি তাদের ভালোবাসা সত্য, আর আমি চাই তোমরা তাদের ভালোবাসার এই সম্পর্কটা মেনে নাও। তখনই স্বপ্নের মাঝে আমার বাবা মা বলে, না না, আমি একটি জিনের সাথে আমার মেয়েকে বিয়ে দিতে পারবো না। সম্রাট আমার বাবাকে বলে, তুমি ভুলে যাচ্ছ সে অভিশাপের কথা। তুমি কি তোমার বাবার মতো ভুল করতে চাও? একটি ভুল তোমাদের বংশের কত প্রদীপ নিভিয়ে দিয়েছে। সে অভিশাপ তো তোমাকে, তোমার স্ত্রীকে আর তোমার মেয়েকেও হত্যা করতে চেয়েছে। যদি আকরাম তোমাদের পাশে এসে না দাঁড়াতো। এরপর সম্রাট আবদুল্লাহ তার শক্তির মাধ্যমে স্বপ্নের মাঝে আমার বাবা মাকে সব কিছু দেখায়, কী করে আমাদের ভালোবাসার শক্তি দিয়ে সেই অভিশাপ আমরা কাটিয়েছিলাম। সব কিছু দেখে আমার বাবা মা স্বপ্নের মাঝে কান্না করতে শুরু করে, আর সম্রাটকে বলে, সে আমাদের জন্য এত কিছু করলো, সে আমাদের জন্য নিজের জীবন বাজি রেখে তার দাদার আত্মাকে ধ্বংস করলো। ঠিক আছে, আমরা তাদের ভালোবাসা সম্পর্কে মেনে নেব, কিন্তু সে তো মানুষ না, সে একটি জিন। সে আমার মেয়েকে বিয়ে করে তার জগতে নিয়ে যাবে না তো। তোমরা যতদিন বেঁচে আছো ততদিন সে তার বউকে নিয়ে তোমাদের সাথেই এই বাড়িতে থাকবে, একটা মানুষ রূপে থাকবে তোমাদের বাড়িতে। তবে তোমরা যেদিন মারা যাবে সেদিন এসে তার বউকে নিয়ে তার জগতে চলে যাবে। বাবা মা বলে, ঠিক আছে, তাহলে আমাদের এই বিয়ে তার আপত্তি নেই। সম্রাট চলে যাওয়ার আগে বলে, আগামীকাল বিকালে আকরাম মানুষ রূপে তোমাদের সাথে দেখা করতে আসবে। এটা বলে সম্রাট আবদুল্লাহ চলে গেল। পরের দিন বিকেলবেলায় আকরাম মানুষ রূপে আমাদের বাড়িতে আসে। মাশাআল্লাহ, তাকে মানুষ রূপে দেখতে কতটা সুন্দর লাগছে। আবার বাবা মা আকরামকে বলে, সম্রাট জিন স্বপ্নের মাঝে আমাদেরকে সবকিছু বলেছে, তুমি আমাদের জন্য এত কিছু করলো, আর আমরা আমাদের ভালোবাসা কি করে না মানি বলো। তবে আকরাম, কথা ওইটাই রইল, বিয়ের পর তোমাকে মানুষ রূপে আমাদের সাথে এই বাড়িতেই থাকতে হবে। কিন্তু আকরাম বলেন, চিন্তা করবেন না, আমি আমার কথা রাখবো। বিয়ের পর আমি এই বাড়িতেই থাকবো মানুষ রূপে, আর আপনার একটি ব্যবসা সামলাবো। আমি লুকিয়ে লুকিয়ে দেখছিলাম, তাকে যতই দেখছি ততই নতুন করে মুগ্ধ হচ্ছি আমি। বাবা বলে, ঠিক আছে, তাহলে তোমাদের বিয়ে আজ থেকে 4 দিন পর নির্ধারিত করা হলো।
তাই 2 দিন পর মা বাবা আমাকে কিছু টাকা হাতে ধরিয়ে দিলেন বিয়ের কেনাকাটা করার জন্য আকরামের সাথে। পরের দিন আমি আর আকরাম একটি শপিং মলে গেলাম বিয়ের কেনাকাটা করতে। কেনাকাটা করে আমি আর আকরাম যখন রিক্সা দিয়ে আসছিলাম, আমি আকরামকে বলি, আচ্ছা আকরাম, বিয়ের পর কি আমাদের বাবু হবে না? মানে তুমি তো একজন জিন, তোমার সন্তান কি আমার পেটে আসবে? উপরওয়ালা চাইলে সব কিছুই সম্ভব। সে যদি চায় তাহলে আমাদের অবশ্যই সন্তান আসবে। তুমি মা হবে আর আমি বাবা হব। দেখতে দেখতে এই 3টা দিন কেটে গেল। আজকে আমাদের বিয়ের দিন, পুরো বাড়ি ভর্তি মানুষ। সকল মেহমানরা আকরামকে দেখে তো বাবা মার অনেক প্রশংসা করতে শুরু করে। বাবা মাকে বলে, মাশাআল্লাহ, দেখে শুনে এত সুন্দর একজন সুদর্শন পুরুষ নিজের মেয়ের জন্য খুঁজে নিয়ে এলেন। দেখবেন আপনার মেয়ে খুব সুখে থাকবে। আর এত প্রশংসা শুনে বাবা মাও খুব খুশি হয়েছে। রাতের বেলায় বাসার ঘরের খাটের উপরে আমি বউ সেজে বসে আছি। তখনই আকরাম ঘরের ভেতর প্রবেশ করে। আকরাম ঘরে এসে দরজাটা লাগিয়ে আমার পাশে এসে বসে। তুমি জানো, তোমাকে নিয়ে এরকম একটা স্বপ্ন আপনি কতবার দেখেছি। আজকে আমার সেই স্বপ্নটা পূর্ণতা পেল। আকরাম আমাকে বলে, তুমি শুনলে অবাক হবে যে আমি কখনোই তোমাকে স্বপ্নের মাঝে মায়া দেখাইনি। আমি কখনোই তোমার স্বপ্নে আসিনি। শুধু একটি স্বপ্নে এসেছিলাম, ওই যে শান্তকে নিয়ে যে স্বপ্নটা দেখেছিলাম, সেই স্বপ্নের মাঝে আমি এসেছিলাম। তাও আসতাম না, তোমাকে সাবধান করার জন্য এসেছিলাম। তবে তুমি যে বাসর রাতে স্বপ্নটা দেখতে, সেটা আমি দেখাতাম না। সেটা তোমাকে উপরওয়ালা দেখিয়েছিল, তোমার ভবিষ্যতের কিছু স্মৃতি। আমার বাবা মা মরে গেলে কি তুমি আমাকে তোমার জগতে নিয়ে যাবে? দেখো শম্পা, শুধু শুধু তাদের মৃত্যু কামনা করার কি দরকার? হ্যাঁ ঠিক আছে, সকলকে একদিন না একদিন মরতে হবে। তুমি মরে গেলে আমি তোমাকে আমাদের জগতে নিয়ে যাব, কিন্তু তুমি না চাইলে আমি কখনো জোর করব না। জানো শম্পা, কত রাত অদৃশ্য হয়ে তোমার ঘরের ওই কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে দেখতাম আমি। তোমাকে যতই দেখতাম ততই কাছে পাওয়ার স্বাদ জাগতো আমার মনে। আমার বিশ্বাস ছিল একদিন তুমি আমার ভালোবাসা বুঝতে পারবে। আর উপরওয়ালা আমাদের দুহাত এক করেছিল। দেখো, আমিও তোমাকে প্রথম দেখার পর থেকেই তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। তখন আকরাম ঘরের লাইটটা মিটিয়ে আস্তে আস্তে আমার কাছে এসে আমার কোলে শুয়ে পড়ল আর আমাকে বলল, আমি সারা জীবনটা এভাবে তোমার কোলে ঘুমিয়ে পার করে দিতে চাই। এখানেই শেষ হলো আমাদের ভালোবাসার গল্পটি।